চিরায়ত সাহিত্যে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পল্লীকবি জসীমউদ্দীন সংকলিত বাঙালির হাসির গল্প। আজ শুনবেন এর ৭ম পর্ব। আজকের পর্বে রয়েছে ৪টি গল্প। প্রথম গল্প ঘুঘু দেখেছ ভাত দেখনি। দ্বিতীয় গল্প কিসুমিসু। তৃতীয় গল্প প্রহরেন ধনঞ্জয়। চতুর্থ গল্প শিয়ালশা পীরের দরগা। তো চলুন শুরু করা যাক পল্লীকবি জসীমউদ্দীন সংকলিত বাঙালির হাসির গল্পের ৭ম পর্ব। প্রথম গল্প ঘুঘু দেখেছ ভাত দেখনি। বাপ মরিয়া গিয়াছে। ঘুঘু আর ভাত দুই ভাই। কি একটা কাজে দুই ভাইয়ের মারামারি লাগিয়া গেল। ভাত রাগিয়া বলিল, তুই ঘুঘু দেখেছিস, ভাত দেখিস নাই। ঘুঘু গুস্সা করিয়া বাড়ি হইতে পালাইয়া গেল। বিদেশে যাইয়া সে এ বাড়ি সে বাড়ি কতবারই ঘুরিল। আমি ধান নিড়াইতে পারি, পাট কাটিতে পারি, গরুর হেফাজত করিতে পারি, কিন্তু কাঠ চাকর কে রাখে? দেশে বড় আকাল। অবশেষে ঘুঘু যাইয়া উপস্থিত হইল কৃপণ মোল্লার বাড়িতে। কৃপণ মোল্লা চাকর রাখিয়া খাইতে দেয় না, খাইতে দিলে তার বেতন দেয় না, তাহাই কেহ তাহার বাড়িতে চাকর থাকিতে চাহে না। ঘুঘুকে দেখিয়া কৃপণ মোল্লা বলিল, আমার বাড়িতে যদি থাকিতে চাও তবে প্রতিদিন ৩ পাখি করিয়া জমি চাষ করিতে হইবে, বেগুন ক্ষেত সাফ করিতে হইবে, আর যখন যে কাজ করিতে বলিব তাহাই করিতে হইবে। তেঁতুল পাতায় যতটা ভাত ধরে তাই খাইতে দেব, উহার বেশি চাইলে দেব না। মাসে ৮ আনা করিয়া বেতন দিব, উহাতে রাজি হইলে আমার বাড়িতে থাকিতে পারো। আর কোথাও কাজ যখন জোটে না, ঘুঘু তাতেই রাজি হইল। কৃপণ মোল্লা বলিল, আমার আরও একটি শর্ত আছে। আমার কাজ ছাড়িয়া যাইতে পারিবে না, কাজ ছাড়িয়া গেলে তোমার নাক কাটিয়া লইব। ঘুঘু বলিল, আমি এই শর্তেও রাজি আছি। কৃপণ মোল্লা পাকা লোক, সে গ্রামের লোকজন ডাকিয়া সমস্ত শর্ত একটি কলাপাতায় লিখিয়া লইল। ৩ পাখি জমি চাষ করিতে ঘুঘুর প্রায় দুপুর গড়াইয়া গেল। তারপর গোছল করিয়া খাইতে আসিল। কৃপণ মোল্লার বউ বলিল, তেঁতুল পাতা লইয়া আস। ঘুঘু একটি তেঁতুল পাতা আনিয়া সামনে বিছাইয়া খাইতে বসিল। তেঁতুল পাতায় আর কয়টি ভাত ধরে? একে তো সারাদিনের হাড় ভাঙা পরিশ্রম, এমন ক্ষুধা পাইয়াছে যে সমস্ত দুনিয়া গিলিয়া খাইলেও পেট ভরিবে না। সেই তেঁতুল পাতায় বাড়া ৪টি ভাত মুখে দিয়া ঘুঘু কৃপণ মোল্লার বউকে কাকুতি মিনতি করিল, আর কয়টি ভাত দিন। কৃপণ মোল্লা অমনি তার কলা পাতায় লেখা শর্তগুলো পড়িয়া শোনাইয়া দিল। বেচারা ঘুঘু আস্তে আস্তে উঠিয়া বেগুন ক্ষেত সাফ করিতে গেল। রাত্রে আবার সেই তেঁতুল পাতায় বাড়া ভাত, তার উপরে হাড় ভাঙা খাটুনি। ৩-৪ দিন থাকিয়া ঘুঘু এক্কেবারে আদমরা হইয়া পড়িল। তখন চাকরি না ছাড়িলে জীবন যায়। কিন্তু যেই কৃপণ মোল্লার কাছে চাকরি ছাড়ার কথা বলিয়াছে, অমনি সে তার নাক কাটিয়া ফেলিল। নেকড়া দিয়া কোনোরকম নাক বাঁধিয়া ঘুঘু দেশে ফিরিল। তার ভাই ফাঁদ জিজ্ঞাসা করিল, কিরে, তোর নাকটা কাটা গেল কেন? ঘুঘু কাঁদিয়া সমস্ত ঘটনা খুলিয়া বলিল। শুনিয়া ফাঁদ বলিল, ভাই তুই বাড়ি থাক, আমি যাব কৃপণ মোল্লার বাড়িতে চাকরি করিতে। ঘুঘু কত বারণ করিল, ফাঁদ তাহা কানেও নিল না। সে বলিল, কৃপণ মোল্লা ঘুঘু দেখেছে, কিন্তু ফাঁদ দেখেনি। আমি তাহাকে ফাঁদ দেখাইয়া আসিতেছি। ফাঁদ যাইয়া কৃপণ মোল্লার বাড়িতে উপস্থিত। আপনারা কোনো চাকর রাখিবেন? কৃপণ মোল্লা বলিল, আমার একজন চাকর ছিল, সে অল্প কয়দিন হয় চলিয়া গিয়াছে। তা তুমি যদি থাকতে চাও, আমার কয়েকটি শর্ত আছে, তাহা যদি মানিয়া লও তবে আমি তোমাকে রাখিতে পারি। ফাঁদ জিজ্ঞাসা করিল, কি কি শর্ত? কৃপণ মোল্লা কলাপাতায় লেখা আগের চাকরের শর্তগুলো তাহাকে পড়িয়া শোনাইল। প্রতিদিন ৩ পাখি করিয়া জমি চাষ হইবে, বেগুন ক্ষেতে সাফ করিতে হইবে, আর যখন যে কাজ বলিবে তাহা করিবে। তেঁতুল পাতায় করিয়া ভাত দেবে, মাসে ৮ আনা করিয়া বেতন। চাকরি ছাড়িয়া গেলে নাক কাটিয়া রাখিব। ফাঁদ সমস্ত শর্ত মানিয়া লইয়া বলিল, আমারও একটি শর্ত আছে। আমাকে চাকরি হইতে বরখাস্ত করিতে পারিবেন না, বরখাস্ত করিলে আমি তোমার নাক কাটিয়া লইব। কৃপণ মোল্লা বলিল, বেশ, আমি তাতেই রাজি। সে পাড়ার আরও ১০ জনকে ডাকিয়া সাক্ষী মানিয়া একখানা কলাপাতায়
সমস্ত শর্ত লিখিয়া লইল। সকালে ফাঁদ চলিল ক্ষেতে লাঙ্গল চষিতে। সে ৩ পাখি জমির একদিক হইতে ওদিক দিল ১ রেক, আর ওদিক হইতে এদিক দিল ১ রেক। এইভাবে সমস্ত জমিতে ৩-৪টি রেক দিয়া গরু বাছুর লইয়া বেলা ১০টা না বাজিতেই বাড়ি ফিরিয়া আসিল। আসিয়াই বলিল, লাঙল ক্ষেতে লাঙল দেয়া শেষ হইয়াছে, এখন আমাকে খাইতে দাও। কৃপণ মোল্লার বউ বলিল, আগে তেঁতুল পাতা লইয়া আস। ফাঁদ বলিল, একটি ধামা দাও আর একখানা কুড়াল দাও আমাকে। ধামা কুড়াল লইয়া ফাঁদ কৃপণ মোল্লার উঠানের তেঁতুল গাছটির বড় ডালটি কোপাইয়া কাটিয়া ফেলিল। কৃপণ মোল্লার বউ চেঁচাইতে লাগিল, করো কি, সমস্ত গাছটা কাটিয়া ফেলিলে? কার কথা কে শোনে? সেই কাটা ডাল হইতে মুঠি মুঠি তেঁতুল পাতা আনিয়া অর্ধেক উঠানে বিছাইয়া দিয়া বলিল, এইবার আমাকে ভাত দাও। কৃপণ মোল্লার বউ সামান্য কয়েকটি ভাত একটি তেঁতুল পাতার উপর দিয়া যাইতেছিল। ফাঁদ বলিল, আমার সঙ্গে চালাকি করলে চলিবে না। শর্তে লেখা আছে তেঁতুল পাতায় করিয়া ভাত দিবে। কয়টা তেঁতুল পাতায় করিয়া ভাত দিবে তাহা লেখা নাই। সুতরাং তোমার উঠানে যতগুলো তেঁতুল পাতা বিছাইয়াছি সবগুলো ভরিয়া ভাত দিতে হইবে। কৃপণ মোল্লা তার ভাঙা চশমা জোড়া লাগাইয়া সেই কলাপাতায় লেখা শর্তগুলো বহুক্ষণ পরীক্ষা করিল। ফাঁদ যাহা বলিয়াছে তাহা সত্য। সে এখন বউকে বলিল, দাও, হাড়িতে যত ভাত আছে তেঁতুল পাতার উপর বাড়িয়া দাও। একবার ভাত দেয়া হইলে ফাঁদ বলিল, আরও ভাত আনিয়া দাও। সমস্ত তেঁতুল পাতা ভাতে ঢাকে নাই। কৃপণ মোল্লার বউ আর করে কি, হাড়িতে যত ভাত ছিল সব আনিয়া সেই তেঁতুল পাতার উপর ঢালিয়া দিল। ফাঁদ বলিল, ইহাতে আমার পেট ভরিবে না, আরও ভাত আনিয়া দাও। ভাত আর হাড়িতে নাই। কৃপণ মোল্লা বলিল, কালকে তোমার জন্য আরও বেশি করিয়া ভাত রাঁধিব, আজ ইহাই খাও। ভাত কতক খাইল, কতক ছিটাইয়া ফেলিল। তারপর ঢেকুর তুলিতে তুলিতে হাত মুখ ধুইতে লাগিল। বিকেলে কৃপণ মোল্লা ফাঁদকে বলিল, বেগুন ক্ষেত সাফ করিতে। ফাঁদ যাইয়া সমস্ত বেগুন গাছ কাটিয়া ফেলিল। কৃপণ মোল্লা হাই হাই করিয়া মাথায় হাত দিয়া বেগুন ক্ষেতের পাশে বসিয়া পড়িল। ফাঁদকে বলিল, ও ফাঁদ, তুই তো আমার সর্বনাশ করিয়াছিস। ফাঁদ বলিল, তুমি আমাকে বেগুন ক্ষেত সাফ করতে বলিয়াছিলে, সমস্ত বেগুন গাছ না কাটিলে ক্ষেত সাফ হইবে কি করিয়া? তারপর দিন কৃপণ মোল্লা ফাঁদকে পাঠাইল ধান ক্ষেত নিড়াইতে। ফাঁদ ক্ষেতের সমস্ত ধান কাটিয়া ঘাসগুলো রাখিয়া আসিল। সেদিন তাকে নদীতে পাঠাইল জাল ফেলিতে। জাল ফেলিতে মানে নদীতে যাইয়া জাল দিয়া মাছ ধরিতে। ফাঁদ সেই কথার উল্টা ব্যাখ্যা করিল। নদীতে যাইয়া সে কৃপণ মোল্লার এত হাউসের খেপলা জালখানি ফেলিয়া দিয়া আসিল। কৃপণ মোল্লা নদীতে যাইয়া এত খোঁজাখুঁজি করিল, অত বড় নদী কোথায় জাল তলাইয়া গিয়াছে, খুঁজিয়া বাহির করিতে পারিল না। সেদিন সন্ধ্যাবেলায় তার ছেলেটি ধুলা কাদা গায়ে মাখিয়া নোংরা হইয়াছে। কৃপণ মোল্লা বলিল, ফাঁদ, যাও তো ছেলেটাকে সাফ করিয়া আনো। ফাঁদ তার ছেলেটিকে পুকুরের কাছে লইয়া গিয়া পানিতে ডুবাইয়া ধোপার পাটে দিল ৩-৪ আছাড়। ছেলের হাত পা ভাঙিয়া গেল। সে চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল। কৃপণ মোল্লা তাড়াতাড়ি ফাঁদের হাত হইতে ছেলেকে ছাড়াইয়া লইয়া তাহাকে বকিতে লাগিল। ফাঁদ বলিল, আমাকে বকিলে কি হইবে? আপনি ছেলেকে সাফ করিয়া আনিতে বলিয়াছেন। ধোপার পাটে না আশ্রাইলে উহাকে সাফ করিব কি করিয়া? রাত্রে কৃপণ মোল্লা আর তার বউ মনে মনে ফন্দি আটে। কি করিয়া এই দুর্মুখা চাকরকে বিদায় করিয়া দিয়া যায়, কিন্তু কোনো উপায় নাই। তাহাকে বরখাস্ত করিলেই কলাপাতায় লেখা শর্ত অনুসারে সে কৃপণ মোল্লার নাকটি কাটিয়া লইবে। পরের দিন সকালে কৃপণ মোল্লা ফাঁদকে একটি বড় গাছ ফাড়িয়া চেলা বানাইতে হুকুম করিল। ফাঁদ গাছটি কাটিয়া চেলা বানাইল। তারপর চেলার বোঝা মাথায় করিয়া বাড়ি আসিল। কৃপণ মোল্লার মা বারান্দায় বসিয়া পান চিবাইতেছিল। ফাঁদ তাহাকে যাইয়া জিজ্ঞাসা করিল, খড়ের বোঝা কোথায় নামাইব? সারা উঠান খালি পড়িয়া আছে, যেখানে সেখানে নামানো যায়। তবুও ফাঁদ এই সামান্য ব্যাপারটির জন্য বুড়িকে জিজ্ঞাসা করায় বুড়ি ভীষণ রাগিয়া গেল। সে বলিল, বুঝিতে পারো না কোথায় নামাইতে হইবে, আমার ঘাড়ে নামাও। যেই বলা অমনি ফাঁদ খড়ির বোঝা বুড়ির ঘাড়ের উপর ফেলিয়া দিল। বুড়ি দাঁত কেলাইয়া মরিয়া গেল। কৃপণ মোল্লা ফাঁদকে কিছু বলিতেও পারে না, কারণ সে বুড়ির আদেশ মতোই কাজ করিয়াছে।
ফাঁদকে বাড়ি হইতে তাড়াইয়া দিতে গেলেও সে তার নাক কাটিয়া লইবে। ফাঁদকে নিয়া কি করা যায়? প্রতিদিন সে একটা না একটা অঘটন করিয়াই বসে। অনেক ভাবিয়া চিন্তিয়া কৃপণ মোল্লা ঠিক করিল সে আর তার বউ মক্কা যাইয়া অন্তত কিছুদিনের জন্য ফাঁদের হাত হইতে রক্ষা পাইবে। যাইবার সময় কৃপণ মোল্লা ফাঁদকে বলিল, ফাঁদ, আমরা চলিলাম, তুই আমার ঘরবাড়ি দেখিস। ফাঁদ জবাব দিল, আর বলিতে হইবে না, তোমরা নিশ্চিন্তে চলিয়া যাও, আমি সব দেখিব। কৃপণ মোল্লা চলিয়া গেল। ফাঁদ তার ভাই ঘুঘুকে ডাকিয়া আনিয়া বাড়ির সর্বসেবা হইয়া বসিল। বাড়িতে আম, জাম, কাঁঠাল, সুপারি, নারিকেল, কত রকমের গাছ। দুই ভাই সেসব গাছের ফল বিক্রি করিয়া অনেক টাকা জমাইল। তার মধ্যে গ্রামে আসিল সেটেলমেন্টের আমিন। ফাঁদ কৃপণ মোল্লার ঘর, বাড়ি, জমি জমা সকল কিছু নিজের নামে লেখাইয়া লইল। কিছুদিন পরে হজ করিয়া কৃপণ মোল্লা আর তার বউ দেশে ফিরিল। ফাঁদ তাহাদের বাড়িতে ঢুকিতে দিল না। সে বলিল, এ বাড়ি তো আমাকে বেচিয়া গিয়াছে, দেখো না যাইয়া সেটেলমেন্ট অফিসে, সেখানে বাড়ি আমার নামে লেখা হইয়াছে। গচ্ছিত টাকা পয়সা যা ছিল তা কৃপণ মোল্লা মক্কা যাইয়া খরচ করিয়া আসিয়াছে। ফাঁদের সঙ্গে মামলা করিবার টাকা পাইবে কোথায়? আর মামলায় জিতলেই বা কি হইবে? কলার পাতায় লেখা যে শর্তে সে ফাঁদের সঙ্গে আটকা পড়িয়াছে, তাহা হইতে কে তাহাকে রক্ষা করিবে? কৃপণ মোল্লার বাড়িতে ফাঁদ আর ঘুঘু সুখে বসবাস করিতে লাগিল। কৃপণ মোল্লার উপর কাহারও কোনো দয়া নাই, কারণ সে বিনা অপরাধে ঘুঘুর নাক কাটিয়াছে। গ্রামের কাহাকেও কোনোদিন আধ পয়সা দান করে নাই। দ্বিতীয় গল্প, কিসুমিসু। বড় ভাই হরি শ্বশুরবাড়ি যায়। সেখানে কত খাতির আদর, এটা ওটা খাইয়া আসিয়া নানা রকমের গল্প করে। ছোট ভাই নেপাল শুনিয়া মুখ কাচুমুচু করে। তাহার তো বিবাহ হয় নাই, কে তাহাকে খাতির যত্ন করিবে? সেদিন নেপাল যাইয়া বড় ভাই হরিকে বলিল, দাদা, প্রতিবার পূজায় তুমি শ্বশুরবাড়ি যাও, কত কি খাইয়া আসো, এবার তোমার বদলে আমি যাইব। বড় ভাই বলিল, আচ্ছা, আমি এবার যাব না, তুই আমার শ্বশুরবাড়ি বেড়াইয়া আসিস। শুনিয়া ছোট ভাই ভারী খুশি। যাইবার সময় মা বলিয়া দিল, দেখ, তুই তোর দাদার শ্বশুরবাড়ি যাবি, সেখানে বৌমা আছে, খালি হাতে কেমন করিয়া যাবি? এই নে 5 টাকা, একটা কিসুমিসু কিনিয়া নিস। মা মনে করিয়াছিল ছেলে বাজার হইতে কোনো কিছু কিনিয়া লইয়া যাইবে, সন্দেশ, রসগোল্লা বা অন্য কিছু। কিন্তু নেপাল ভাবিল, কিসুমিসু না জানি কি একটা নতুন জিনিস, বাজার হইতে কিনিয়া লইতে হইবে। সে বাজারে যাইয়া এ দোকানে যায়, সে দোকানে যায়। মনোহরি দোকানে কত রং বেরঙের জিনিস সাজানো রহিয়াছে। সে যাইয়া দোকানিকে জিজ্ঞাসা করে, তোমার কাছে কিসুমিসু আছে? দোকানি বুঝতে পারে না কিসুমিসু কি, তাই উত্তর করে, না, নাই। মনোহারি দোকান ছাড়িয়া সে মিষ্টির দোকানে যায়, হাড়ি পাতিলের দোকানে যায়, চাল ডালের দোকানে যায়। তোমাদের কাছে কিসুমিসু আছে? তোমরা আমাকে 5 টাকার কিসুমিসু দাও। এমন বোকা তো আর কোথাও দেখি নাই, কিসুমিসু আবার দোকানে বিক্রি হয়। তাহারা কেহ তাহার গায়ে ধুলি ছিটাইয়া দিল, কেহ তাহার মাথায় কেরোসিনের তেল মালিশ করিতে আসিল, কেহ তাহাকে ঘাড় ধাক্কা দিয়া তাড়াইয়া দিল। মনের দুঃখে সে খালি হাতেই ভাইয়ের শ্বশুরবাড়ি রওনা হইল। পথে যাইতে যাইতে দেখা হইল এক পুরোহিত ঠাকুরের সঙ্গে। তিনি গামছায় কিছু ধান দুর্বা, তুলসী পাতা, বেলপাতা আর শাখা সিঁদুর বাঁধিয়া চলিয়াছেন যজমানের বাড়িতে শ্রাদ্ধর কাজ করিতে। চুপ করিয়া পথ চলিতে হয়রান হইতে হয়। ঠাকুর মশায়ের সঙ্গে গল্প করিয়া পথ চলিলে পথের কষ্ট মনে পড়িবে না। সে ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করিল, ঠাকুর মশাই, গামছা বাঁধিয়া কি লইয়া যাইতেছেন? ঠাকুর উত্তর দিল, কিসুমিসু লইয়া যাইতেছি। ছোট ভাই ভাবিল, এবার তবে সে কিসুমিসুর খোঁজ পাইয়াছে। সে ঠাকুর মহাশয়ের পায়ের ধুলি মাথায় লইয়া বলিল, আপনি দয়া করিয়া এই কিসুমিসু আমাকে দান করিয়া যান। ঠাকুর মশাই উত্তর করিলেন, তাহা কেমন করিয়া হইবে, এগুলো তো আমার কাজে লাগিবে। ছোট ভাই তখন অনুনয় বিনয় করিয়া বলিল, এই 5 টাকা লন, কিসুমিসু আমাকে দিতেই হইবে। পুরোহিত ঠাকুর ভাবিলেন, যজমান বাড়িতে পূজা করিয়া বড়জোর 5 আনা পাইব, আর এই ছেলে 5 টাকা সাদিতেছে।
গামছায় বাঁধা ফুল বেলপাতা তো যেখানে সেখানেই পাওয়া যায়, পথ হইতে তুলিয়া লইতে হইবে। কিন্তু গামছায় কি বাধা আছে এই বোকা ছেলে যদি বুঝিতে পারে তবে আর টাকা দিবে না। তাই প্রকাশ্যে তাহাকে বলিল, এগুলো আমার দরকার ছিল, কিন্তু তুমি যখন এমন করিয়া বলিতেছ তোমায় বেজার করিতে চাহি না। এই গামছা ধরিয়াই কিসুমিসু লইয়া যাও, পথে কোথাও খুলিও না। বাড়িতে লইয়া গিয়া তুলসী তলায় রাখিয়া দিও। মনের সুখে সেই গামছা সমেত ফুল বেলপাতা লইয়া ছোট ভাই খুব তাড়াতাড়ি পথ চলিতে লাগিল। বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে আসিয়া সে পুটলিটি তুলসী তলায় রাখিয়া চুপটি করিয়া বসিয়া রহিল। তার বড় ভাইয়ের বউ এ কাজে সে কাজে এদিক আসিয়া দেখিল দেবর তুলসী গাছের তলায় বসিয়া আছে। ও কি, তুমি এখানে বসিয়া আছো কেন? বাড়িতে সকলেই কেমন আছে? মাওই আসিয়া জিজ্ঞাসা করিল, এই যে পুত্রা, যে তোমার দাদার তো আসার কথা ছিল, সে আসিল না কেন? ছোট ভাই তো দাদাকে অনেক অনুরোধ উপরোধ করিয়া তাহার বদলে কুটুম্ব বাড়িতে আসিয়াছে, কিন্তু সে কথা তো বলা যায় না। সে কোনো উত্তর না করিয়া তুলসী তলায় রাখা সেই পুটলিটি দেখাইয়া দিল। পুটলিটি খুলিয়া দেখিয়া শাশুড়ি হাঁক ডাক ছাড়িয়া কাঁদিয়া উঠিল। হায় হায়, জামাই তো মরিয়া গিয়াছে। তাই তো পুত্রা বেলপাতা ফুলপাতা শাক সিঁদুর লইয়া সেই খবর ভাইয়ের শ্বশুরবাড়ি দিতে আসিয়াছে। মায়ের কান্না দেখিয়া মেয়েও আসারি পাসারি কাঁদিতে লাগিল। তারপর পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজন সকলে মিলিয়া কান্না জুড়িয়া দিল। কেহই তলাইয়া দেখিল না কি হইয়াছে। ছোট ভাই আসিয়াছে দাদার শ্বশুরবাড়িতে এটা ওটা খাইতে, সে খাওয়ার কপালে ছাই। সকলে মিলিয়া কান্না জুড়িয়াছে। কতক্ষণ বসিয়া থাকিয়া সে বাড়িতে ফিরিয়া আসিল। বাড়ি আসিলে মা আসিয়া জিজ্ঞাসা করে, বড় ভাই আসিয়া জিজ্ঞাসা করে, সেখানে গেলি আর ফিরে আসলি, তারা সব ভালো আছে তো? ছোট ভাই বলিল, সে বাড়িতে মানুষ মরিয়াছে, তারা সব কান্নাকাটি করিতেছে, তাই দেখে আমি চলিয়া আসিয়াছি। কে মরিয়াছে? জিজ্ঞাসা করিতেই ছোট ভাই বলিল, তা আমি কি করিয়া বলিব? আমাকে দেখিয়া সকলে কাঁদিয়া উঠিল, তাই আমি বাড়িতে চলিয়া আসিলাম। বড় ভাই ভাবিল নিশ্চয় তার বউ মরিয়াছে, তাই ভাইকে দেখিয়া সকলেই কাঁদিয়া উঠিয়াছে। সে তখন কাঁদিতে কাঁদিতে শ্বশুরবাড়ি ছুটিল। শাশুড়ি ও বউ তাহাকে দেখিয়া ঘিরিয়া ধরিল। আমরা তো জানিতাম তুমি মরিয়া গিয়াছ। বড় ভাই বউকে বলিল, আমিও তো ভাবিয়াছিলাম তুমি মরিয়া গিয়াছ। তখন সকলেই বুকা ভাইয়ের কাণ্ড দেখিয়া অবাক হইল। তৃতীয় গল্প, প্রহরেন ধনঞ্জয়। এক কুলীন ব্রাহ্মণ, বড়ই গরিব। কোন রকমে দিন চলিয়া যায়। বর্ষাকালে 7 মেয়ের 7 জামাই আসিয়া বসিয়াছে তাহার বাড়িতে। বেচারির শ্বশুর আজ বিক্রি করে বউয়ের গয়না, কাল বিক্রি করে পিতলের কলসি। যা মূল্য পায় তাই দিয়াই জামাইদিগকে খাওয়ায়। আষাঢ় মাসের ঘন বর্ষার দিন। দুধে মাছে খাইয়া জামাইরা আর ফিরিবার নামও করে না। পাড়ার একজন লোক গরিব ব্রাহ্মণের অবস্থা দেখিয়া বড়ই দুঃখিত হইল। সে আসিয়া শ্বশুরকে বলিল, আপনার জামাইরা যে আজ 10-12 দিন ধরিয়া বসিয়া বসিয়া খাইতেছে, তাহাদের বাড়িতে চলিয়া যাইতে বলেন না কেন? শ্বশুর বলিল, তাহা যদি করি তবে জামাইরা রাগিয়া মাগিয়া বাড়িতে যাইয়া আমার মেয়েদের কষ্ট দেবে, সেই জন্যই তো তাহাদিগকে এতটুকু অযত্ন করিবার সাহস পায় না। তখন সেই লোকটি শ্বশুরের কানে কানে একটি উপদেশ দিয়া গেল। পরের দিন জামাইদের খাইবার সময় পাতে ঘি পুরিল না। তাহা দেখিয়া হরিনামের জামাই রাগিয়া মাগিয়া অস্থির। সে ভাতের থালা ধাক্কা দিয়া ফেলিয়া দিয়া উঠিয়া বলিল, কি, আমাদের থালায় ঘি পড়ে না? ঘি না খাওয়াইয়া শ্বশুর আমাদিগকে অপমান করিলেন, এমন শ্বশুরবাড়ি কে থাকে? এই বলিয়া সে গাট্টি বুকসা লইয়া শ্বশুরবাড়ি হইতে চলিয়া গেল। পরদিন জামাইদের খাইবার সময় পাতে মাংস পড়িল না। মাধব নামের জামাই ভাতের থালা ফেলিয়া দিয়া উঠিয়া দাঁড়াইল। কি, শ্বশুরবাড়ি আসিয়াছি বলিয়া অপমানিত হইব? কাল খাইবার সময় ঘি দিল না, আজ আবার মাংস দিল না, এমন শ্বশুরবাড়ি নাই থাকিলাম। এই বলিয়া সে ছাতি লাঠি বগলে করিয়া বাড়ি চলিয়া গেল। পরের দিন খাইবার সময় মাছ দেয়া হইল না। সেদিন রাগিয়া মাগিয়া মধু নামের জামাই চলিয়া গেল। তার পরের দিন খাইবার সময় মিষ্টি দেয়া হইল না। উহাতে অপমান বোধ করিয়া যাদব নামের জামাই চলিয়া গেল। অপরদিন পাতে ব্যঞ্জন পড়িল না।
অক্ষয় নামের জামাই রাগিয়া মাগিয়া আগুন হইয়া চলিয়া গেল। বাকি দুই জামাই শ্যাম আর ধনঞ্জয় তবুও পুরিয়া রহিল। বাড়িতে গেলে তো ভাতও জুটিবে না, না দিক তরকারি, না দিয়াছি ঘি, এখানে নুন দিয়াও তো পেট ভরিয়া ভাত খাওয়া যাইবে। পরের দিন যখন খাইবার সময় নুন দেয়া হইল না, বিনা নুনে ভাতে খাইতে খাইতে থুথু করিয়া শ্যাম নামের জামাই চাদর গলায় দিয়া বাড়ি চলিয়া গেল। কিন্তু ধনঞ্জয় আর যায় না। শ্বশুর না দিয়াছে নুন, পেট ভরিয়া ভাত দিবে তো, বাড়িতে যাইয়া ভাতও তো জুটিবে না। আর শ্বশুর বাড়িতে টিনের ঘর, ঝড় বৃষ্টিতে জল পড়ে না, বাড়িতে খড়ের ঘর, ছাউনি খসিয়া পড়িয়াছে। এতটুকু বৃষ্টি পড়িলেই মেঝেতে হাঁটুখানিক জল। শ্বশুর বাড়িতে আরাম করিয়া তো রাতে ঘুমানো যায়। পরের দিন সেই লোকটি আসিয়া জিজ্ঞাসা করিল, আমার পরামর্শ মতো কাজ করিয়া ফল পাইয়াছ তো? শ্বশুর বলিল, আপনার পরামর্শ মতো কাজ করিয়া সকল জামাই একে একে চলিয়া গিয়াছে, কিন্তু ধনঞ্জয় নামের জামাই কিছুতেই যায় না। লোকটি তখন পরামর্শ দিল, উহাকে লাঠিপেটা করিয়া তাড়াইয়া দাও। কাহাতাক আর কতদিন জামাইকে বসাইয়া বসাইয়া খাওয়ানো যায়। পরের দিন শ্বশুর একটি লাঠি দিয়া মারিয়া ধনঞ্জয়কে তাড়াইয়া দিল। সেই হইতেই শ্লোক তৈরি হইল, হরি বিনা হরির জাতি, মাংস সেন মাধব, মৎস্য বিনা মধুর জ্যোতি, মিষ্টান্ন বিনা যাদব, ব্যঞ্জন বিনা তরিৎ জাতি, ক্রোধদীপ্ত অক্ষয়, লবণ বিনা শ্যাম জাতি, প্রহারেন ধনঞ্জয়। চতুর্থ গল্প, শিয়ালশা পীরের দরগা। রহিম এক ঝাঁকা সুপারি লইয়া হাটে যাইতেছিল। মাঠের মধ্যে যেখানে তিন পথ একত্রিত হইয়াছে, সেখানে শিয়াল পায়খানা করিয়া রাখিয়াছে। এইখানে আসিয়া সে আছাড় খাইয়া পড়িল। তাহার ঝাঁকার সুপারি কতক এধারে ওধারে পড়িয়া গেল, আর কতক সেই শিয়ালের বিষ্ঠার উপর পড়িল। রহিম তখন এধার ওধার হইতে সুপারিগুলো তুলিয়া লইল। শিয়ালের বিষ্ঠার উপর যেগুলো পড়িয়াছিল সেগুলো আর তুলিল না। তারপর তাড়াতাড়ি হাটে চলিয়া গেল। ইহার পরে সেই পথ দিয়া যাইতেছিল এক পান ব্যবসায়ী। সে পথের মধ্যে কতগুলো সুপারি পড়িয়া থাকিতে দেখিয়া ভাবিল, নিশ্চয় জায়গাটিতে কোনো পীর আউলিয়া আসিয়াছেন। কেহ হয়তো জানিতে পারিয়া এই সুপারিগুলো সেই পীরকে দিয়া গিয়াছেন। তখন সে মাথার ঝাঁকা হইতে কতকগুলো পান সেই সুপারির পাশে রাখিয়া অতি ভক্তিভরে সালাম করিয়া চলিয়া গেল। ইহার পরে পেঁয়াজের ব্যাপারী, রসুনের ব্যাপারী, মরিচের ব্যাপারী যেই এই পথ দিয়া যায়, প্রত্যেকেই কিছু না কিছু সেই সুপারি পানের উপর রাখিয়া যায়। হাট হইতে ফেরার পথে রহিম দেখে কি, পানে, পেঁয়াজে, রসুনে, মরিচে, তরিতরকারিতে সেই স্থানটি এক হাত উঁচু হইয়া উঠিয়াছে। সে তাড়াতাড়ি পান, মরিচ, পেঁয়াজ, তরকারি যাহা পারিল ঝাঁকায় ভরিয়া লইয়া বাড়ি চলিল। বাড়িতে গেলে রহিমের বউ আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করে, গেলে তো কয়েক পণ সুপারি লইয়া, তাহার দাম দিয়ে এত জিনিস আনিলে কি করিয়া? রহিম বলিল, ওসব কথা পরে হইবে, শিগগিরই তোমার শাড়িখানা দাও, আমাদের কপাল ফিরিয়াছে। তাই সে তাড়াতাড়ি বউয়ের শাড়ি আর নৌকার পাল লইয়া সেই তিন পথের কাছে আসিয়া উপস্থিত হইল। দেখিয়া আশ্চর্য হইল, ব্যাপারীরা যে যে আজিকার হাটে লাভ করিয়াছে, প্রত্যেকে 2 আনা 8 আনা করিয়া এই পথের উপর রাখিয়া গিয়াছে। রহিম তাড়াতাড়ি পয়সাগুলো গাঁটে বাঁধিয়া সেই জায়গাটির চারিধারে বউয়ের শাড়ি দিয়া ঘিরিয়া ফেলিল। উপরে চাদোয়ার মতো করিয়া নৌকার পালটি টানাইয়া দিল। পরের দিন গ্রামের লোকে অবাক হইয়া দেখিল, মাঠের মধ্যে পীরের আস্তানা। মাথায় কিস্তি টুপি পরিয়া, গলায় ফটিকের তসবি দুলাইয়া রহিম শেখ সেই আস্তানার সামনে চক্ষু মুদিয়া বসিয়া আছেন। যখন সেখানে বহু লোক জড়ো হয়, রহিম চক্ষু মিলিয়া বলে, আহা, শিয়ালশা পীরের কি কুদরত! যে এখানে 1 আনা মানত করিবে 100 আনার বরকত পাইবে। আজ রাতে শিয়ালশা পীর আমাকে স্বপ্ন দেখাইয়াছে, এখানকার ধুলি লইয়া গায়ে মাখিলে সকল অসুখ দূর হইবে। যার ছেলে পেলে হয় না, কোলে সোনার জাদু আসিবে। গ্রামের লোকেরা কেহ বিশ্বাস করিল, কেহ করিল না, কিন্তু কেহই ইহার আসল ইতিহাস খুঁজিয়া দেখিল না। বিশ্বাস করিয়া যাহারা এখানে রোগে আপদের জন্য মানত করিল, কাহারও ফল হইল, কাহারও হইল না। যাহাদের ফল হইল, তাহারা আরও বাড়াইয়া শিয়ালশা পীরের তেলেসমতির কথা লোকের কাছে বলিল।
রোগ হইলে আপনা হইতেই কত লোক সারিয়া ওঠে, আপদে বিপদেও তো আপনা হইতেই কত লোক উদ্ধার পায়। তাহারা ভাবে শেয়াল সাপ পীরের দোয়াই তাদের রোগ সারিতেছে, তাহাদের আপদ বিপদ চলিয়া যাইতেছে। দিনের পর দিন পীরের নাম যেমন দেশ বিদেশে ছড়াইয়া পড়িল, মানত ও হাজতের টাকা পাইয়া রহিম শেখের অবস্থা ততই বাড়িতে থাকিল। একবার একজন বড়লোক এখানে মানত করিয়া মামলায় জিতিল। সে বহু টাকা খরচ করিয়া শেয়াল সাপ পীরের দরগা পাকা করিয়া দিয়া গেল। রহিম শেখ এই দরগার খাদেম। সে চক্ষু বুজিয়া মনে মনে ভাবে, দেশের লোকগুলো কি বোকা। শেয়ালের বিষ্ঠার উপর এই দরগা, এখানে আসিয়া কত আলেম মৌলবী পীর ফকির মাথা কুটিয়া সেজদা করে। ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পগুলো ভালো লেগেছে। যদি গল্প ভালো লাগে তবে আমাদের চ্যানেল চিরায়ত সাহিত্যকে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।